দর্শক আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন বিভাগীয় খবরে। ভিন্ন রকম সব সংবাদ নিয়ে আমাদের এই আয়োজন। আজ জানাবো রংপুর বিভাগের জেলাগুলোর খবর। সঙ্গে আছে আমি খুরশেদা কাকলি। নীলফামারী জেলায় রক্ত সংরক্ষণের জন্য নেই কোনো ব্লাড ব্যাংক, তাই জরুরি প্রয়োজনে মুমূর্ষু রোগীর জন্য রক্ত জোগাড় করতে হিমশিম খেতে হয় স্বজনদের। নিয়ম মেনে বেসরকারিভাবে কেউ যদি ব্লাড ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগ নেয় তাহলে সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস সিভিল সার্জনের। সাফিউল ইসলাম সাগর গত 15 বছরের বেশি সময় ধরে থ্যালাসেমিয়া রোগের সাথে লড়াই করে টিকে আছেন, কিন্তু রক্ত সংরক্ষণের জন্য তার রংপুর বা দিনাজপুর যাওয়া ছাড়া কোনো গত্যন্তর নেই। তাই গত 15 বছর ধরে সাগর রক্ত সংগ্রহের পাশাপাশি সংরক্ষণেও উদ্বিগ্ন থাকেন। আমরা থ্যালাসেমিয়া রোগী, আমাদের প্রায় 15 দিন 20 দিন 1 মাস বা 3 মাস কারো 6 মাস পর রক্ত দিতেই লাগে। রক্ত না দিলে আমাদের আর কোনো উপায় নাই। আমার 15 থেকে 20 বছর ধরে আমি থ্যালাসেমিয়া রোগী আছি এখন পর্যন্ত। তা এরকম বহু রোগী বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে নীলফামারীতে। আমাদের হলো মেডিকেল ছাড়া, সরকারি মেডিকেল ছাড়া নীলফামারী ছাড়া কোনো উপায় নেই। ক্লিনিকের মধ্যে কোনো আমাদের থ্যালাসেমিয়া রোগীকে অতটা করে না। তাই আমরা নীলফামারীতে আমাদের যদি একটা ব্লাড ব্যাংক থাকে তাহলে আমরা সব রোগীরা উপকৃত হই, যখন তখন আমাদের রক্তর প্রয়োজন হয়। 1992 সালে সাধারণ একটি রেফ্রিজারেটর দিয়ে 250 শয্যা বিশিষ্ট নীলফামারী জেনারেল হাসপাতালে রক্ত সংরক্ষণের ব্যবস্থা করা হয়। বর্তমানে সেটিও বন্ধ। এতে ভোগান্তিতে পড়তে হয় রোগীর স্বজনদের। ধরেন যে আমি 10 বছর থেকে মেয়েটা ব্লাড দিচ্ছি, থ্যালাসেমিয়া রোগ, ধরে কখনো পাই না। আমার খুবই অসুবিধা হয়। খুব আরও রুগী আছে, তাদেরও ভালো হয়। সময় মতো রক্তদাতা না পেলে অনেকেই আবেদন জানান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। আবেদন দেখে রক্তদাতা সংগ্রহে ছোটেন সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। এমন স্বেচ্ছাসেবীদেরও দাবি রক্ত সংরক্ষণের মজবুত ব্যবস্থাপনা। আমরা ব্লাড ব্যাংক নীলফামারী মূলত ফেসবুক ভিত্তিক একটি পেজ, সেখান থেকে আমরা নীলফামারীতে ব্লাডের যোগানটা দিয়ে থাকি। মূলত নীলফামারীতে সিজার, থ্যালাসেমিয়া পেশেন্ট, রক্তশূন্যতায় ভোগা এবং ইনস্ট্যান্ট যে অ্যাক্সিডেন্ট হয় তাদের জন্যই রক্তটা দরকার হয়। যখন রক্ত দরকার হয় তখন আমাদের পেজে পোস্ট করে রক্ত চেয়ে, তখন সেই আমরা ডোনার সংগ্রহ করে আমাদের ব্লাড ব্যাংক নীলফামারীর অ্যাডমিন প্যানেল থেকে সবাই নিজ উদ্যোগে ডোনার ম্যানেজ করে আমরা সদর হাসপাতাল বা যে কোনো ক্লিনিকে গিয়ে দিয়ে আসি। একটি পূর্ণাঙ্গ ব্লাড ব্যাংকের জন্য প্রয়োজন সর্বনিম্ন 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সম্পন্ন রেফ্রিজারেটর। এমন রেফ্রিজারেটর থাকলে কেবল রক্ত সংরক্ষণ করা সম্ভব বলে জানালেন হাসপাতালের প্যাথোলজিস্ট। ব্লাড সংরক্ষণ করার মধ্যে এখানে 4 ডিগ্রি সেন্টিগ্রেডের রেফ্রিজারেটর হলেই হয়। হ্যাঁ, আর আমাদের এই যে ফ্রিজগুলো আছে এগুলো ব্লাড রাখার মতো না। সরকারি সহযোগিতা পেলে নিজেরাই একটি ব্লাড ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগ নেবেন বলে জানান নীলফামারীর এই ক্লিনিক মালিক। আমাদের নীলফামারী জেলায় যদি একটি ব্লাড ব্যাংক হয় তাহলে আমরা নীলফামারীবাসী উপকৃত হব, এবং সরকার যদি আমাদেরকে সহযোগিতা করে আমরা একটি ব্লাড ব্যাংক উদ্যোগ গ্রহণ করার জন্য চেষ্টা করব। নিয়ম মেনে বেসরকারিভাবে কেউ ব্লাড ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগ নিলে প্রশাসনিকভাবে শতভাগ সহযোগিতার আশ্বাস দিলেন সিভিল সার্জন। কিন্তু রক্ত দেওয়ার মাধ্যমে কিন্তু নেওয়ার মাধ্যমে অনেকের কিন্তু অনেক অসুখ বিসুখ ছড়াচ্ছে। এই যে এইডস, তারপরে আপনাদের হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, এগুলো কিন্তু অনেক সময় ব্লাড নেওয়ার মাধ্যমে যদি ক্রস ম্যাচিংয়ের আগে যদি ঠিকমতো ক্রস ম্যাচিং না করে, যদি টেস্ট না করে, আমরা ব্লাড নেওয়ার কিন্তু ভিডিআরএল, এইচবিএসএজি, এইচসিভি, এইচআইভি এগুলো কিন্তু টেস্ট করা হয়। এগুলো মানে স্ট্যান্ডার্ড প্রসিডিউর। কিন্তু অনেক সময় যেখানে ব্লাড ব্যাংক নেই উপজেলা লেভেলে বা গ্রাম লেভেলে, সেখানে কিন্তু এগুলো টেস্ট না করে জাস্ট খালি রক্ত মিশিয়ে ব্লাড দিয়ে দিচ্ছে, রোগীর সাথে গ্রুপ মিললে দিয়ে দিচ্ছে। এটা আসলে কোনোভাবে ঠিক না। নীলফামারীতে সরকারি বেসরকারি মিলিয়ে 50টি হাসপাতালে গড়ে প্রতিদিন প্রায় 250 ব্যাগ রক্তের চাহিদা থাকে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। কুচকুচে কালো রঙের ডিম পেড়েছে হাঁস, তা নিয়ে যেন মানুষের কৌতূহলের শেষ নেই। কুড়িগ্রামের নাগেশ্বরীর মাসুম মিয়ার বাড়িতে তাই প্রতিদিনই ভিড় জমে এই কালো ডিম দেখতে। ডিম যা সাদা কিংবা গোলাপি আভার হলেও এবার কুড়িগ্রামের নাগেশ্বরীতে দেখা গেল ভিন্ন চিত্র। পোষা দেশি হাঁস পাচ্ছে কালো রঙের ডিম।
নাগেশ্বরীর কেদার ইউনিয়নের সুবলপাড় পশ্চিম বিষ্ণুপুর এলাকার মাসুম মিয়া ও শিউলি দম্পতি পুষছেন 6টি দেশি হাঁস। গেল 9 ডিসেম্বর হাঁসের খোয়ারে একটি কালো ডিম আবিষ্কার করেন তারা। প্রথমটি সাপের ডিম ভেবে ভেঙে ফেললেও পরে আরও 3টি কালো ডিম পাওয়া যায় সেখানে। বাড়িতে আসি দেখি যে সত্যি সত্যি কালো ডিম পারছে। তো পরে আবার আমার ছেলের কাছ থেকে শুনলাম যে ও প্রথম ডিমটি নাকি ফালাই দিছে, মনে করছে সাপের ডিম। মানে টোটালে হাঁস 4টি ডিম পারছে এ পর্যন্ত কালো ডিম। প্রথম দিনকার হাঁসের ডিম সাপের ডিম ভেবে ফেলে দিছে, পরের দিনটা পা দিয়ে লাথি দিয়ে সরায় রাখছে, তার পরের দিনটা দেখছে কালো, পরে ওইটা আর এটা নিয়ে আমার কাছে নিয়ে আসছে যে মা দেখো হাঁস কালো ডিম পারছে। এই কালো ডিম নিয়ে কৌতূহলের শেষ নেই স্থানীয়দের। প্রতিদিনই মাসুম মিয়ার বাড়িতে ভিড় জমে এই কালো ডিম দেখতে। দুইটা খুব কালো আর একটা একটু কালচে, তো আমিও দেখতে আসলাম কৌতূহলবশত, এবং এলাকার অনেক লোকই আসতেছে সেটা দেখার জন্য। আজকে একটা পাচ্ছে আর এটাও কালো, এমন কালো ডিম আমরা দেখিনি কোনো দিন। উপজেলার প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে জেনেটিক্যালি ডিমের রং কালো হতে পারে, এতে ডিমের পুষ্টিগুণ ঠিক থাকে। কোনো একটা জায়গায় যখন ডিম পাচ্ছে তার ইউটেরাস যে আছে ওখানে ডিমের শেলের কালার ওখানে ডিপেন্ড করে, হয়তো ওখানে কোনো অ্যাবনর্মালিটিস ক্রিয়েট হয়েছে, এই জন্য ডিমের কালারটা এই ব্ল্যাক হয়েছে। পুষ্টিগুণের কোনো তফাৎ ঘটবে না, এটা শুধু শেল কালার, মানে ওইটার আবরণটা কি এইটাই, কিন্তু ভিতরের পুষ্টিগুণ সব ঠিকই থাকবে। শুধু জেনেটিক্যালি নয়, পরিবেশগত কারণেও ডিমে এই স্বাভাবিক রং হতে পারে বলে জানান প্রাণী সম্পদ অধিদপ্তরের এই কর্মকর্তা। গোলাম মোহাম্মদ সিরাজ, চ্যানেল 24, কুড়িগ্রাম। কেঁচো সার উৎপাদন করে অল্প দিনেই ভাগ্য বদলেছে উত্তরাঞ্চলের কৃষকদের। প্রতি মাসে তাদের আয় 30 থেকে 40 হাজার টাকা। পাশাপাশি এই সার জমিতে ব্যবহার করে চাষ করছেন বিষমুক্ত শাকসবজিও। বাড়ির উঠানে কেঁচো সার উৎপাদন করছেন কৃষক আজগার আলী, যার জন্য ব্যবহার করেছেন একটি ঘরের মধ্যে রিং স্ল্যাব আর হাউজ, যেখানে গোবরের সাথে কেঁচো দিয়ে তৈরি করা হচ্ছে এই সার। এরপর সেপারেটর মেশিনের সাহায্যে কেঁচো ও সার আলাদা করে গ্রাহকদের কাছে করা হচ্ছে বিক্রি। প্রকল্প আমার মনে হয় 6 মাস হবে নেওয়া, তো খুব উপকার হয়। এই সারটা দিলে আপনার চালানি সারটা অল্প লাগে, আমার নিজস্ব জমিতে মানে বেশি দেই, আর বাদ বাকিটা মনে করেন বিক্রি করি। যেমন 40 জন সদস্য আছে, তাদের কাছে 8-10 টাকা মূল্যে বিক্রি করা হয়, এবং তারাও লাভবান হইতেছে, আমিও লাভবান হচ্ছি বা এখন হইতেছি। আমার জমিতে দেওয়ার পরও আমাদের এই প্রকল্পে 40 জন সদস্য আছে, তাদের মাঝে আমরা বিক্রি করি 8 থেকে 10 টাকা কেজি, তাতে তারাও লাভবান হইতেছে। রাসায়নিক সার কম লাগে, সবজির আকার ইঙ্গিত ভালো হয়, কালার ভালো হয়। উপজেলা কৃষি অফিসাররা সহযোগিতা করছে, তারা টাকা দিছে, তারপর এই যে যন্ত্রটা দিছে কেঁচো সার চালার জন্য, রিং কিনে দিছে, এই ঘর তোলার জন্য টিন দিছে। রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্ত এলাকার আজগর আলীর মতো রাশিদুল ইসলাম, খিরাজুল ইসলাম, মাহফুজার রহমান ও আবু তালেব সহ অসংখ্য কৃষক কেঁচো সার বিক্রি করে লাভবান হচ্ছেন। আগে যেখানে সংসার চালাতে হিমশিম খেতে হতো, বর্তমানে কেঁচো সার উৎপাদন করে মাসে 30 থেকে 40 হাজার টাকা আয় হচ্ছে বলে জানান তারা। আগে তো এগুলো জায়গায় পড়েছিল, এখন হচ্ছে যে ভার্মি কম্পোস্ট সার দেওয়ার পরে এই চাষটা করাতে আরও মানে খুব ভালো চাষ হচ্ছে আর কি। লাভ হচ্ছে, রাসায়নিক সার কম লাগতেছে, এই সার অল্প হলেই আমাদের কাজটা খুব মোটামুটি ভালো হচ্ছে। এদিক দিয়ে আমাদের লাভ হচ্ছে, মানে ওরা যদি 10 কেজি দেওয়া লাগে, এটা মনে করে 5 কেজি দিলে কাজ হয়ে যাচ্ছে। ফলন ইনশাল্লাহ মোটামুটি ভালো। আসলে ভার্মি কম্পোস্ট সারটা অনেক উপকারী সার, এটা জমিতে প্রয়োগ করলে রাসায়নিক সার অল্প লাগে, আর মনে করেন যে আমাদের আগে যেরকম খরচ হয়েছিল সেরকম খরচটা বেশি লাগে না, আমরা অল্প টাকা খরচ করে বেশি লাভবান হইতেছি। শুধু বিক্রি নয়, কেঁচো সার জমিতে ব্যবহার করে বিষমুক্ত সবজি উৎপাদন করছেন কৃষকরা। এই সার ব্যবহারের ফলে বাড়ির উঠানে অনাবাদি জমিতেও উৎপাদন হচ্ছে শাকসবজি। এখানে আসলে আমরা এই অনাবাদি পতিত জমির অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনে সবজি পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় আমরা তাদেরকে এখানে মাঝ স্কেল ভার্মি কম্পোস্ট প্রদর্শনী দিয়েছি।
এখান থেকে তাদেরকে আমরা প্রশিক্ষণও দিয়েছি, এই প্রকল্পের হাতে প্রশিক্ষণও দিয়েছি। তারা এখান থেকে শিখে তারা আজকে নিজেরাই এই ভার্মি কম্পোস্ট উৎপাদন করেছে। পাশাপাশি এই ভার্মি কম্পোস্ট এই যে দলভুক্ত 40 জন কৃষক আছে তাদেরকে সরবরাহ করতেছে অল্প দামে, 8 থেকে 10 টাকা দামে। তারা নিজেরাই সবজি বাগানে সবজি খেতে ব্যবহার করতেছে, পাশাপাশি ইনি আর্থিকভাবে লাভবান হয়েছেন। উপজেলা কৃষি কর্মকর্তারা বলছেন, কেঁচো সারের উৎপাদন বাড়াতে কৃষকদের রিং স্ল্যাব, হাউজ, ঘর দেওয়ার পাশাপাশি উন্নত মানের সেপারেটর মেশিনও দেয়া হচ্ছে। গৃহস্থলী বাড়ির আশেপাশে যে পতির জায়গা আছে, এই পতির জায়গায় আমরা সর্বোত্তম ব্যবহার করার লক্ষ্যে এই প্রকল্প থেকে সার, বীজ এবং অন্যান্য উপকরণ সহায়তা তাদেরকে দিয়ে যাচ্ছি এবং এটি করে কৃষক যেমনি পারিবারিক পুষ্টি বিষয়টি নিশ্চিত করছে, পাশাপাশি তিনি আর্থিকভাবে লাভবান হচ্ছেন। এই প্রকল্পের আওতায় আমাদের এই মাছ স্কেল ভার্মি কম্পোস্ট থেকে প্রায় 40 জন উপকারভোগী রয়েছেন। তারা এখান থেকে তাদের সারটি সংগ্রহ করেন অত্যন্ত অল্প দামে এবং এটি তারা জমিতে ব্যবহার করে তারা একটি নিরাপদ এবং পুষ্টিকর খাবার পাচ্ছে, পাশাপাশি এটি বিক্রি করে তারা লাভবান হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, শুধুমাত্র রংপুর অঞ্চলে বছরে কেঁচো সার উৎপাদন হয় ৬,২৯৭ মেট্রিক টন, যা টাকার অঙ্কে ৬.৫ কোটি টাকা। আমাদের সংশ্লিষ্ট এই ভার্মি কম্পোস্ট উৎপাদনের সাথে কৃষক সংখ্যা বা উদ্যোক্তার সংখ্যা হচ্ছে প্রায় ১২,০০০। এখান থেকে বছরে গড়ে প্রায় ৬,২৯৭ মেট্রিক টন আমাদের ভার্মি কম্পোস্ট উৎপাদন হচ্ছে। এই ভার্মি কম্পোস্টের গড়ে বাজার মূল্য যেটা, তাতে আমরা দেখতে পাচ্ছি প্রায় ৬.৫ কোটি টাকার ভার্মি কম্পোস্ট আমাদের এই উদ্যোক্তারা উৎপাদন করছে। বর্তমানে রংপুর অঞ্চলে প্রায় ১২,০০০ কৃষক কেঁচো সার উৎপাদন করে স্বাবলম্বী হয়েছেন। লাভজনক হওয়ায় কেঁচো সার উৎপাদনকারী কৃষকের সংখ্যা বাড়ছে। ফখরুল শাহিন, চ্যানেল 24, রংপুর। ন্যায্য দাম না পাওয়ায় দীর্ঘমেয়াদী ফসল আখ চাষে অনাগ্রহ কৃষকদের। তাই কাঁচামাল সংকটে সবসময় সময়ের আগেই বন্ধ হয়ে যায় ঠাকুরগাঁও সুগার মিলের উৎপাদন। এবছর তাই বাড়ানো হয়েছে আখের দাম। ৮৫,০০০ মেট্রিক টন আখ মাড়াই এবং ৫,৩৫০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে ঠাকুরগাঁও সুগার মিলের ৬৭তম আখ মাড়াই কার্যক্রম শুরু হয়েছে। চিনি আহরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬.৩০%। আমাদের এই সুগার মিলের ওভারহোলিং এর কাজ সম্পূর্ণ কমপ্লিট এবং ওয়াটার ট্রায়ালও সম্পূর্ণ হয়েছে, সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়েছে, ভালো মতো, কোনো সমস্যা দেখা দেয়নি। আর যন্ত্রাংশ এবার মানে সেটিং খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে। এইটা হলো প্রতিদিন ২,০০০ মেট্রিক টন মারাই ক্যাপাসিটি, ওই হিসাবে সুন্দর চলবে, আর সমস্যা হবে না। ঠাকুরগাঁও চিনিকল সচল রাখতে চলতি মৌসুমে প্রায় ৬,০০০ একর জমিতে আখের চাষ হয়েছে। এই পরিমাণ আখ দিয়ে ৬৫ থেকে ৭০ দিন পর্যন্ত চিনিকল চালু রাখা সম্ভব। সে অনুযায়ী চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫,০০০ টন, যদিও ঠাকুরগাঁও সুগার মিলের চিনি উৎপাদনের ক্ষমতা রয়েছে ৪,৫০০ মেট্রিক টন। এদিকে ন্যায্য দাম না পাওয়ায় দীর্ঘমেয়াদী ফসল আখ উৎপাদনে আগ্রহ হারাচ্ছেন কৃষকেরা। জমিগুলো যখন মানে টুকরো টুকরো হচ্ছে, এক ভাই যখন আবাদ করতে এখন ৭ ভাই জমিগুলো ভাগ নিচ্ছে, এই জন্য আখের আবাদটা জমি টুকরো টুকরো হওয়ার কারণে কিন্তু আখের আবাদটা থেকে মানুষ পড়ে যাচ্ছে। স্বল্প জমির কারণে দীর্ঘমেয়াদী ফসল করতে মানুষ একটু আগ্রহী কম। এই যে কুষারের দাম, এই কুষারের দামে আমাদের কৃষকের পোষায় না, কারণ এক বিঘা মাটির আলু আর গম দাম লাগে ১.৫ লক্ষ টাকা, আর ১ বিঘা মাটি 18 মাস থাকে দাম লাগে ১ লক্ষ টাকা। তাহলে পাবলিক কি করে কুষার করবে? পাবলিক তো কুষার করা পাবলিকের নাবিশ্বাস হয়ে গেছে। এই সুগার মিলের মহাব্যবস্থাপক জানান, প্রান্তিক চাষিরা ২ থেকে ৩ মাসের মধ্যে দ্রুত রিটার্ন চায়। বছরে ৩টি ফসল থেকে যে আয় হয় সেটি দিতে পারলে কিছু চাষি ধরে রাখা সম্ভব হবে। মিলে মারাই ক্যাপাসিটি যেটা প্রায় ২ লাখ মেট্রিক টন আখ মারাই ক্যাপাসিটি রয়েছে, কিন্তু আখের উৎপাদন কম থাকার কারণে, আখ প্রাপ্তি কম পাওয়ার কারণে এটা মারাই এর দিনটা কমে যাচ্ছে। তো যেহেতু আখ একটি দীর্ঘমেয়াদী ফসল, ১ বছরের মধ্যে কৃষকরা একই জমিতে ৩টি ফসল ফলায়, সেখানে আখ একটি ফসল হওয়ার কারণে এই দীর্ঘমেয়াদী ফসলে প্রান্তিক চাষিরা আখ চাষে অনাগ্রহ প্রকাশ করে। তথাপিও আমরা সরকার আখের মূল্য বৃদ্ধির মাধ্যমে যাতে ৩টি ফসলের সমপরিমাণ মূল্য তারা আখের মাধ্যমে পায়, সেই ব্যাপারে আমরা প্রযুক্তিগত সহায়তা, আর্থিক সহায়তা, সব দিক দিয়ে আমরা ফলন বৃদ্ধির মাধ্যমে
চাষিরা যাতে আখ চাষেও 3টি ফসলের থেকে বেশি লাভবান হয়, এ ব্যাপারে আমরা চাষিদেরকে উদ্বুদ্ধ করছি। 2023-24 অর্থ বছর পর্যন্ত 278 কোটি টাকা লোকসানে রয়েছে মিলটি। তবে এ লোকসানের 60 থেকে 70% ঋণের সুদ। সে কারণে দিন দিন লোকসানের পরিমাণ বাড়ছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। লালমনিরহাটে মাত্র 120 টাকায় পুলিশ কনস্টেবল পদে চাকরি পেয়েছেন 36 জন তরুণ তরুণী। কোনো ধরনের সুপারিশ ও হয়রানি ছাড়াই মেধার ভিত্তিতে তাদের নিয়োগ হয়েছে। প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন 30 জন ছেলে ও 6 জন মেয়ে। স্কুল শিক্ষক মিজানুর রহমানের ছেলে মারুফ মিয়া মাত্র 120 টাকায় পুলিশের চাকরিতে আবেদন করে কোনো ধরনের সুপারিশ ও হয়রানি ছাড়াই মেধার ভিত্তিতে নির্বাচিত হয়েছেন। মারুফের মতো এমন আরও 35 জন তরুণ তরুণী এবছর লালমনিরহাটে মেধার ভিত্তিতে পুলিশে চাকরি পেয়েছেন। লিখিত, মৌখিক ও শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সোনার হরিণ জয় করে আনন্দে আত্মহারা হয়ে পড়েছেন তারা। আমি এর আগেরবার পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় গত বছরে ভাইবা পরীক্ষায় বাদ পড়ে যাই। তো আমি বাংলাদেশ পুলিশে 120 টাকায় অনলাইনে আবেদন করে পরীক্ষায় কৃতকার্য হই এবং এ পর্যন্ত আসতে পেরেছি। এ পর্যন্ত আসার কারণে আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আমি পুলিশের সার্কুলারে 120 টাকা দিয়ে আবেদন করেছিলাম। এখন সবগুলো পরীক্ষাতে অংশগ্রহণ করেছি এবং ভালোভাবে ফলাফল প্রকাশ করেছে এবং আমি চাকরিটা ভালোভাবে পেয়েছি, মেধায় পেয়েছি। 3 দিনেই আল্লাহর রহমতে টিকছি। তারপর রিটেন পরীক্ষা দিলাম, সেখানেও 11তম মেধা কোটা 11তম হইলাম, ভাইবা দিলাম, এখানেও টিকলাম। আমি কখনো ভাবতে পারি নাই যে আমার চাকরি হবে, কখনো ভাবিনি, আমার পরিবারে ভাবি নাই। আমি আমার পরিশ্রম দক্ষতা দিয়ে আমি চাকরিটা পেয়েছি, এর জন্য আমি অনেক খুশি। আগে মনে করতাম পুলিশে চাকরি নিতে হলে টাকা পয়সা দিতে হয়, এখন আমি 120 টাকায় আবেদন করে চাকরি পেয়েছি, তাই আমি অনেক খুশি। সন্তানের এমন সাফল্যে খুশি অভিভাবকরাও। সে 120 টাকায় উত্তীর্ণ হয় এবং সকল বিষয় পাস করে এবং ক্লিয়ার ভাবে সে ফিট। চাকরি তার একমাত্র টেস্ট আছে, ঢাকায় আছে ভাইবা, এতে হয়নি তার মেডিকেল রিপোর্ট পাইনি, তার চাকরি হয়ে যাবে। আমার ছেলে 120 টাকায় আবেদন করে সে পুলিশ কনস্টেবলে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। লালমনিরহাটের পুলিশ সুপার জানান, প্রায় 3600 প্রার্থী কনস্টেবল পদে নিয়োগের জন্য অনলাইনে আবেদন করেছিলেন। পরে দীর্ঘ প্রক্রিয়া শেষে স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে 30 জন ছেলে ও 6 জন মেয়েকে প্রাথমিকভাবে নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগটাই তারা তাদের যে খরচ, সরকারি খরচ বলতে আমরা 120 টাকার মাধ্যমে তারা এই চাকরিটা পেয়েছে। এছাড়া অন্য কোনো তদবির বলেন বা অন্য যে কোনো বিষয়ে আমরা 100% নিরপেক্ষ, সততা এবং একনিষ্ঠের সাথে কাজ করেছি। এখানে যারা যোগ্য এবং মেধাবী তারাই চাকরি পেয়েছে। নির্বাচিত এসব প্রার্থীরা কোনো রকম অনিয়ম দুর্নীতির আশ্রয় না নিয়ে নিঃস্বার্থভাবে দেশ ও দেশের মানুষের জন্য নিজেকে বিলিয়ে দিবে বলে আশা পুলিশ সুপারের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এই ছিল আজকের আয়োজন। আগামীকাল নতুন স্বাদ ভিন্ন গল্পে আবারও হাজির হব আপনাদের সাথে, সঙ্গেই থাকবেন।